শিরিন বেগম দাঁড়িয়ে দরজায়, মুখখানা থমথমে, এক হাত কোমরে রেখে কাক ডাকা ভরে সদ্য বিবাহিত কপত কপতির দিকে চেয়ে আছেন। সামনে দাঁড়িয়ে থাকা দুজনে আঁটোসাঁটো হয়ে, চুল গড়িয়ে এখনো পানি পড়ছে। নাফিয়ার ভয়ে গলা শুকিয়ে এলো। শাশুড়িমা ভীষণ রেগে গিয়েছেন বোধ হয়। আর চোখে একবার আরিফের দিকে চেয়ে চোখ ফিরিয়ে নেয়। তার দিকে চেয়ে লাভটা কি? বাঘ এখন বিড়াল সেজে মায়ের সামনে দাঁড়িয়ে। রক্ষা পাওয়ার লোভে তার দিকে তাকানো বিপদ। শিরিন বেগম কোমর থেকে হাত নামিয়ে বললেন, আগে জানতাম আমার ছেলে হাদারাম, এখন দেখছি পলাতক আসামিও। আম্মা চুপ! এক ধমকে দুজনে কেঁপে উঠল। অসময়ে হাসিটাও এলো। তার দেখা দেখি নাফিয়াও কেসে ওঠে। হাঁচি কাশি আর সময় পেল না আসার। মায়ের সামনে আসতে হবে। শিরিন বেগম বললেন, মানুষ ঘুরতে যায় দিনের বেলা, আর তুই রাতের বেলা নতুন বউ নিয়ে বেরিয়ে গেছিস। আম্মা মন চাইলে একটু রাতের শহর দেখার। তোর মনকে আমি উনুনে দিব, বেয়াদব ছেলে। রাতে এই শহরে কত বিপদ হয় জানিস? তার মধ্যে বৃষ্টি, হাঁচি কাশি সাথে এনেছিস। জ্বর বাঁধলে আজ তো রাখবো না বলে দিলাম। আরিফ এগিয়ে এলো শিরিন বেগমকে জড়িয়ে ধরবে বলে। তার পূর্বে শিরিন বেগম তাকে দূরে সরিয়ে দিয়ে বললেন, এই ভেজাগে আমাকে ধরবি না, যা ঘরে গিয়ে কাপড় চেঞ্জ কর, আমি আদা চা দিচ্ছি দুজনকে। বলে নাফিয়ার দিকে তাকালেন তিনি। আরিফ বাধ্য ছেলের মতো জুতো হাতে তুলে ঘরের দিকে পা বাড়ানোর পূর্বে নাফিয়া বলে উঠল, মা আমি যেতে চাইনি। আমাকে ঘুম থেকে তুলে টেনে হিসড়ে নিয়ে গেছে। বিষম খেয়ে দাঁড়ালো আরিফ। এ কেমন পোল্টি? চোখ গোল গোল করে ঘুরে তাকালো। তার বউ তার সাথে এমন শত্রুর মতো আচরণ করতে পারল? নাফিয়া আরও বলল, আমি তো বলেছিলাম মা সকালে যাব। সে কিনা পুরান ঢাকার কাচ্চি খাবে, আমাকেও সাথে নিয়েছে। আরিফ বলল, কত বড় বাটপার! এই তুমি না বললে তোমার ঘুরতে এসে ভীষণ ভালো লাগছে? দেখলেন মা, আমাকে বাটপার বলছে। আমাকে ঘুরতে নিয়ে এটাও বলেছে আমাকে দেখে নাকি মনে হয় আমাকে খেতে দেয়া হয় না। আমার বাবা আমাকে না খেয়ে রাখতেন। আরিফের মাথাটা ভন ভন করতে লাগলো। ঘরের শত্রু বিভীষণ, এমন বউয়ের চেয়ে তো শত্রুও ভালো। শিরিন বেগম কঠিন দৃষ্টিতে সে প্রশ্ন করেন, এসব বলেছিস? কসম আম্মা আমি এমন কিছুই বলিনি। আবার কসম কাটিস, চৌড়িয়ে দাঁত ফেলে দেব। আরিফ নাফের দিকে সে রাগী গলায় বলল, তুমি ঘরে এসো একবার। দেখলেন মা, হুমকি দিচ্ছে। শিরিন বেগম ছেলেকে শাসিয়ে বললেন, তোর হাড় ঘর ভেঙে দরজায় ঝুলিয়ে রাখবো যদি ওকে একটা উল্টাপাল্টা কথা বলেছিস। বলে চলে গেলেন শিরিন বেগম রান্নাঘরে। নাফিয়ার মুখে বিশ্বজয়ের হাসি। সেই মুহূর্তে তর্কের প্রতিশোধ যেন নিল। হেলে দুলে আরিফকে টপকে ঘরের দিকে যেতে যেতে বলল, আমাকে ভয় করুন, বুঝলেন মশাই? দুজনকে সামনে বসে আদা চা খাইয়েছেন শিরিন বেগম। রাগ তার মিশে যাওয়ার পথে দুজনের গায়ে হাত রেখে দেখে গেলেন জ্বর হয়েছে কিনা। যাওয়ার পথে আরিফকে শাসিয়েও গেলেন যেন নাফিয়াকে কিছু না বলা হয়। আরিফ তো সেই অপেক্ষাতেই ছিল, কিন্তু সেটি হলো কোথায়? শিরিন বেগম বেরিয়ে যাওয়ার সাথে সাথেই নাফিয়া বলে উঠল, আমাকে কিছু বললে আমি মাকে ডাকবো, তাই সাবধান। আরিফ দাঁত কিরমির করে বলল, চণ্ডাল! হ্যাঁ, আপনার বউ চণ্ডাল। আরিফের অফিস শুরু হয়েছে। সকাল সকাল তড়িঘড়ি করে বেরিয়েছে। রাতে ঘুমোতে দেরি হয়। সকালে পুরো ঘর এলোমেলো করে রেখে গিয়েছে। নাফিয়া এক হাতে এসব গোছালো। এলোমেলো ঘর তার কখনই পছন্দ না। ঘর গুছিয়ে বেরোতেই শিরিন বেগম ডাকলেন, বললেন, এটা এখন থেকে তোমারও সংসার। এসো ঘরে কোথায় কি রাখা আছে দেখে দেই। শিরিন বেগম এক এক করে নাফিয়াকে সবটা দেখিয়ে দিচ্ছেন। প্রয়োজনীয় জায়গাগুলোর স্থান দেখিয়ে দিলেন। নাফিয়া খুব আগ্রহ নিয়ে সবটা দেখছে। ঠিক তখনই কলিং বেল বাজল। নাফিয়া উঠে গেল, বলল, আমি দেখছি। দরজা খুলতে চোখ জলজল করে উঠল নাফিয়ার। রেশমা বেগম এবং সিদ্দিক সাহেব দাঁড়িয়ে, তাদের হাতে গাছ। অধরে লম্বাটে হাসি টেনে এগিয়ে গেল, জড়িয়ে ধরল দুজনকেই। সিদ্দিক সাহেব বলে উঠলেন, তোমার ঘরে আসতে দিবে না? দরজায় দাঁড়িয়ে থাকবো? নাফিয়া হুঁশ ফিরল।
তাড়াহুড়ো করে বলল, তা কেন হবে বাবা, এসো, ভেতরে এসো। বারান্দার গাছগুলোকে মিস করছিল নাফিয়া। তারাই তো তার একাকিত্বের সঙ্গী। মন খারাপের কালে তাদের সতেজতা মন ভালো করেছে। নাফিয়া ভাবছিল গাছগুলোকে এখানে নিয়ে আসবে। সিদ্দিক সাহেব তার না বলা কথাগুলো যেন অজান্তে বুঝে গেছেন। পুরনো গাছগুলোর সাথে নতুন কিছু গাছও নিয়ে এসেছেন মেয়ের জন্য। বসার ঘরে বসে বিনয়ের সাথে সিদ্দিক সাহেব বললেন, আপা, মেয়ের জন্য গাছগুলো এনেছি, আপনার কোনো সমস্যা নেই তো? শিরিন বেগম জবাব দিলেন, সমস্যা কেন হবে, ভালোই হলো, উল্টো আমারও গাছ ভীষণ ভালো লাগে। রেশমা বেগম বললেন, এভাবেই না জানি এতগুলো গাছ নিয়ে এলাম, বিষয়টা দৃষ্টিকটু লাগছিল আমাদের কাছে। যতই হোক মেয়ের শ্বশুরবাড়ি, আপনারা বেশি ভাবছেন। আমি একদম কিছু মনে করিনি। আপনারা মেয়ের কাছে বসুন, আমি চা করে নিয়ে আসছি। নাফিয়া মায়ের পাশ থেকে উঠে দাঁড়ালো, আগ্রহী সুরে বলল, মা, আমি চা বানাই? সিদ্দিক সাহেব আর রেশমা বেগম দুজনে অবাক হলেন। শিরিন বেগম বললেন, সেটাও ভালোই হয়, তোমার বাড়িতে তোমার মা বাবা এসেছেন, চা না হয় তুমি বানাও। নাফিয়ার মুখে হাসি ফুটল, রান্নাঘরে এক প্রকার দৌড়ে চলে গেল। নতুন সম্পর্ক, নতুন ঘর, সে চাইছে আপন করে নিতে। যেমন ও বাড়িতে ছিল ঠিক সেই বাড়িতেই থাকতে চাইছে। নতুন সংসার নিয়ে তার আগ্রহের শেষ নেই। সিদ্দিক সাহেব ও রেশমা বেগম একে অপরের দিকে চেয়ে স্মিত হাসলেন। তাদের চাওয়া এতটুকুই ছিল। বিয়ের সবেমাত্র 2 দিন আরিফের বাড়ির ব্যালকনিতে তেমন একটা আশা হয়নি। বাবার সাথে দেখা করার জন্য অল্প সময়ের জন্য আসা হলেও সময় কাটানো হয়নি। আরিফ বাড়িতে নেই, শিরিন বেগম বিশ্রাম করছেন। সিদ্দিক সাহেব ও রেশমা বেগম চলে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে। অলস সময় পার করায় নাফিয়া ব্যালকনিতে গাছগুলো ঠিকঠাক করতে লাগলো। হরেক রকমের গাছ উপহার দিয়েছেন বাবা, তার মাঝে সবচেয়ে প্রিয় সাদা গোলাপ। বিকেলের প্রায় শেষ প্রহর, কাজ করতে করতে হাত মাটিতে জুবথুবু হয়ে গেছে নাফিয়ার। ঠিক তখনই আরিফের বাইকের আওয়াজে লাফিয়ে উঠল। দ্রুত দৌড়ে গিয়ে কোনো রকম হাত ধুয়ে দরজায় দাঁড়ায়। কেন করলো এই কাজটা ঠিক জানা নেই, অপেক্ষায় ছিলে বুঝি। দরজার সামনে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে হাসি মুখে প্রশ্ন করল আরিফ। নাফিয়া কাঁধে থাকা ব্যাগটা এক হাতে টেনে নিল। আরিফ নাফিয়ার বাহু পেঁচিয়ে ধরে ভেতরে আসতে আসতে বলল, গিন্নি হওয়ার প্র্যাকটিস চলছে? বাবা ফিরলেও মা এভাবেই দরজায় দাঁড়িয়ে থাকতেন, ব্যাগ নিয়ে নিতেন। নাফিয়া মুচকি হাসে, মাথা নুয়ে বলে, আমার সব ভালো লাগছে, সব কিছু নতুন নতুন। আরিফে তার এই ছোট্ট বাক্যে প্রশান্তি পেল। নয়তো ভেবেই বসেছিল অল্প বয়সী মেয়ে, সংসার তার পছন্দ হবে তো, মানিয়ে নিতে পারবে তো, এই চিন্তাটুকু ঘুষিয়ে দিল নাফিয়া। দূর থেকে শিরিন বেগমও দুজনকে দেখে নিশ্চিন্ত হলেন। সংখ্যা তার মনেও ছিল নাফিয়ার হাত নিয়ে, তবে মেয়েটিকে যত দেখছে অবাক হচ্ছে। জানেন, বাবা আমার জন্য গাছ এনেছেন, আমি আপনার ব্যালকনিতে লাগিয়েছি সেগুলো। ভেজা চুল মুছতে মুছতে থামল আরিফ, থমথমে দেখালো মুখটা, নাফিয়ার দিকে চেয়ে বলল, আমার ব্যালকনি মানে? নাফিয়া হাত দিয়ে বাম দিকে ইঙ্গিত করে বলল, এখানে। আমি জানি নাফি, ব্যালকনি এখানে। তবে তুমি বলছো আপনার ব্যালকনি? হ্যাঁ, আপনারই তো। আরিফে কি বোঝাতে চেয়েছে সেটা নাফিয়ার বোধগম্যতার বাহিরে। আরিফ সেই রুক্ষ মুখে বিছানায় বসল। নাফিয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে বলল, তোমার আর আমার আলাদা শব্দ দুটো বেশ বেমানান। বিয়ে এমন একটা সম্পর্ক যেখানে ভিন্ন ভিন্ন দুজন একত্রিত হয়। এখানে উঁচু নিচু কম বেশি তোমার আমার বলে কিছু হয় না নাফি, যা হয় আমাদের হয়। তুমি শব্দে ভুল করেছ, আপনার ব্যালকনি নয়, আমাদের ব্যালকনি হতো। নাফিয়া হুট করে চোখ নামালো। এ সম্পর্ক, এ নতুনত্ব উপভোগ করছে, তবে এ বাড়িতে মানুষগুলো ছাড়া আর কিছুই কেন যেন নিজের মনে হচ্ছে না। ভাবনা সমুদ্রে ডুবে থাকা নাফিয়ার থুতনিতে স্পর্শ অনুভব করল। আরিফ তার সামনে দাঁড়িয়ে নত গলায় প্রশ্ন করল, মেনে নিতে পারছো না তাই তো? নাফিয়া সঙ্গে সঙ্গে জবাব দিল, তেমন নয়, আমি খুশি, ভীষণ খুশি, নতুন সব কিছু উপভোগ করছি। কিন্তু কি?
বুঝতে পারছি না বিয়ে হুট করে হয়েছে, হুট করে আমার স্থান পরিবর্তন হয়েছে। কেমন যেন অদ্ভুত অনুভূত হয় মাঝে মধ্যে আকস্মিক সব কিছুর পরিবর্তন সেই ভালো লাগাগুলোকেও কেমন যেন নিস্তেজ করে ফেলে। নাফিয়াকে বুকে টেনে নিল আরিফ। বুঝতে পারছে তার মনের অবস্থা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সময় লাগবে বউ, সময়ের সাথে বুঝবে এটাই তোমার বাড়ি, ওটাও তো আমার বাড়ি। আরিফ মৃদু হাসল, বলল, দুটোই তোমার বাড়ি, একবারে রাজকন্যা অন্যবারে রানী, তফাৎ এতটুকুই। বুঝেছি। আরিফ নাফিয়ার মুখের দিকে তাকালো, ঝুঁকে এসে নাকে নাক ঘষে দিয়ে শুধায়, কি বুঝলে শুনি? বুঝলাম যে আমার দুটো বাড়ি আর আপনার একটা, বলে হেসে উঠল নাফিয়া। আরিফ কপাল কুঁচকে বলল, ওইটা আমারও বাড়ি, ওই বাড়ির একমাত্র মেয়ের জামাই আমি, ভাব আছে না একটা, বলে পেছনে তাকালো আরিফ। সিদ্দিক সাহেব হন্তদন্ত হাতে জানালা বন্ধ করছেন। দাঁত দিয়ে জিভে কামড় দিল আরিফ। এ আরেক মহাবিপদ। নাফিয়া দ্রুত সরে দাঁড়ায়। বাবা কি দেখে ফেললো এভাবে তাদের? যদি দেখে ফেলেন কি ভাববেন? আরিফ দ্রুত গিয়ে পর্দা টেনে দেয়। ফিরে এসে বলে, কি জ্বালা, বউকে হুটহাট জড়িয়ে ধরবো সেটিও পারি না, আশপাশ দেখে তারপর আগ বাড়তে হয়। নাফিয়া এক কোণায় দাঁড়িয়ে বলল, বাবা কি আমাদের এভাবে দেখে ফেলেছেন? কে জানে, যদি দেখে ফেলেন আমি তো লজ্জায় চোখ মেলাতেও পারবো না বাবার সাথে। কেন? সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে না? খেপে গেল নাফিয়া, রেগে বলল, একদম ফালতু কথা বলবেন না। ফালতু কোথায়, ভালো কথাই তো বললাম। আপনি এত নির্লজ্জ কেন? শ্বশুর শাশুড়ির নামে এসব কি বলছেন? স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরতেই পারে, নট এ বিগ ডিল। স্থান ত্যাগ করা উত্তম। নাফিয়া এক মুহূর্ত সময় অপচয় করল না। কোনো লেহাজ নেই লোকটার, যাতা বলে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পূর্বে আরিফের রাক্ষসের মতো হাসির আওয়াজ যেন আরব গা জ্বালিয়ে দিল নাফিয়ার। খাবার টেবিলে সবাই একত্রিত হয়েছে। আতর সাহেব বাড়িতে থাকলে একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করতে হয় বাধ্যতামূলকভাবে। আজও তাই। শিরিন বেগম গরম গরম ডালপুরি করেছেন আর সাথে চা। আকাশ ডাকছে। এই মৌসুমে আতাউর সাহেবের ভাজা পোড়া খেতে চাওয়ার আবদার ফেলেননি শিরিন বেগম। নাফিয়া সেসব টেবিলে এনে রাখল। চায়ের কাপ আরিফের দিকে এগিয়ে দিতে হুট করে আরিফ বলে উঠল, তোমার ডান হাতটা দেখি। বুঝতে পারল না নাফিয়া। বাম হাত দিয়ে ডান হাত তুলে ধরল আরিফের সামনে। আরিফ চায়ের কাপ টেবিলের উপর রেখে চিন্তিত গলায় বলল, হাত কেটেছে কিভাবে? হাত কেটেছে শুনে শিরিন বেগমও খাবার টেবিলের সামনে এসে হাজির হলেন। হাত ধরে দেখতে লাগলেন। নাফিয়া বিস্মিত হয়েছে আছে, হাত কেটেছে অথচ তার জানা নেই। কি হলো, জবাব দিচ্ছ না যে? আরিফের কথার জবাবে নাফিয়া অবুঝ ভঙ্গিতে বলল, আমি জানি না কিভাবে কেটেছে। আশ্চর্য নাফিয়া, কতখানি হাত কেটে গেছে তোমার কোনো হুঁশ নেই? নাফিয়া আরিফের উচ্চ স্বরে দৃষ্টি নুয়ে ফেলে বলে, কিভাবে হুঁশ থাকবে? আমি তো এই হাতে কিছু অনুভবই করতে পারি না। আরিফ হাত টেনে ধরল। অনেকখানি হাত কেটেছে। আলতোভাবে পর্যবেক্ষণ করে দেখল মাটি লেগে আছে সেখানটায়। তৎক্ষণাৎ নাফিয়ার দিকে চেয়ে বলল, গাছের মাটিতে ধারালো কিছু ছিল। নাফিয়া মাথা দুলিয়ে জবাব দেয়, জানি না। আরিফের রাগ হলো এই বেখেয়ালিপনাতে। কিছু বলতে যাবে, ঠিক তখনই শিরিন বেগম বললেন, ভুল হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগাতে হবে, নয়তো ইনফেকশন হয়ে যাবে। আরিফ বিনা বাক্যে উঠে গেল। ঘর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসে কঠিন গলায় বলল, সামনে বসো। নাফিয়া আরিফের মুখের দিকে তাকালো। রাগান্বিত দেখাচ্ছে। নাফিয়ার হাত টেনে দেখল ক্ষতটা কেমন যেন কালচে হয়ে গেছে জায়গাটা। চিন্তা বাড়ল আরিফের। হাত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। কাল একবার ডাক্তারের কাছে দেখে আনবো। নাফিয়া ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনে আটকে উঠল। যেতে চায় না সেখানে বলে ওঠে, ছোট্ট একটা আঘাতের জন্য কি দরকার? চুপ থাকো তুমি। নিজের যত্ন নিজে নিতে জানো না, আবার বেশি বেশি কথা। যা বলেছি তাই শেষ কথা। নাফিয়া ডাক্তারের কাছে যেতে নারাজ। তার মতে ছোটখাটো একটা আঘাতে আবার কিসের ডাক্তার? ছোট্ট একটি বিষয় নিয়ে সকাল সকাল আরিফ আর নাফিয়ার মধ্যে তর্ক চলছে। অফিস যাওয়ার পথে রেগে গেল আরিফ, বলল, তোমার হেলিপনা আমার পছন্দ হচ্ছে না নাফিয়া।
আপনার বাড়াবাড়িও আমার পছন্দ হচ্ছে না। আরিফের কথার কাট কাট জবাব দিয়ে বসল নাফিয়া। আরিফ আরও খানিকক্ষণ রেগে গেল। নাফের হাত টেনে ক্ষত স্থানটা দেখিয়ে ধমকে সুরে বলল, হাতের অবস্থা দেখেছ কেমন কালচে হয়ে আছে? তা বলছো এটি ছোট একটি চোট? এমন ব্যথা আমি আগে পেয়েছি। আগের হিসাব আমার সাথে চলবে না নাফি। দেখুন। আরিফ হাত তুলে থামিয়ে দিল। নাফিয়াকে বলল, আমি কিছুই শুনতে চাই না। হাত ছাড়িয়ে নিল নাফিয়া। জেদ ধরে বলল, আমি যাব না। কেন, কি সমস্যা? ডাক্তারের কাছে যেতে কি সমস্যা? নাফিয়ার মুখটা কেমন যেন অন্ধকার হয়ে এসেছে। এক অজানা ভয়ের ছাপ ফুটে উঠেছে মুখে। আরিফ নিজেকে খানিকটা শান্ত করলো। এগিয়ে এসে নরম গলায় শুধালো, কি সমস্যা বলো আমায়? আমি ভয় পাই ডাক্তারের কাছে যেতে। এটা কোনো কারণ হতে পারে না নাফিয়া। এটাই কারণ। আমি কাঁটা ছেঁড়া সহ্য করতে পারি না, আমার অস্থির লাগে। বাবার যখন অ্যাক্সিডেন্ট হয় তার কপালে সেলাই পড়েছিল, আমার হাতটাও সেই অ্যাক্সিডেন্টে। আরিফ নাফিয়ার গালে হাত রেখে বললাম, তুমি অতীতের একটা ফোবিয়া নিয়ে বেঁচে আছো নাফি। যেমন বাইকের ফোবিয়া কেটে গিয়েছে, এটাও ঠিক কেটে যাবে। কাটবে না। প্লিজ জোর করবেন না। আমি কোনো কথা শুনবো না। সন্ধ্যায় বাড়ি ফিরে ডাক্তারের কাছে নিয়ে যাব, এটাই আমার শেষ কথা। নাফিয়া কিছু বলতে চাইল, তার আগে আরিফ তাকে থামিয়ে দেয়। অফিস ব্যাগ কাঁধে নিয়ে বলল, নো মোর ওয়ার্ডস, আসি, তৈরি হয়ে থাকবে। ডাক্তারের নামে এক অজানা ভয় কাজ করে নাফিয়ার। অ্যাক্সিডেন্টের পর থেকে নিজেকে জগতের অনেক কিছু থেকে গুটিয়ে নিয়েছে। আজও বাবার কপালের ক্ষতটা দেখলে গা শিউরে ওঠে। সেদিন রক্ত দেখেছিল আরিফেরও। অনেক বছর পূর্বে তার বাবাকেও দেখেছিল ঠিক একইভাবে। সাথে নিজের অকেজ হাতটাও দেখে নিল। এই হাতটাও অনেক কিছু সহ্য করেছে। সে আগেকার ফোবিয়া এখনো রয়ে গেছে। আজ নিজের হাতের সেই ছোট্ট ক্ষতটাকে বোঝা মনে হতে শুরু করলো। নিজেকে দোষী করতে শুরু করলো। কেন আঘাত পেতে গেল? কেনই বা নিজের খেয়াল রাখল না? মনের মধ্যে ভয় পুষে সারাটা দিন কাটে নাফিয়ার। মনে মনে কয়েকবার প্রার্থনা করেছে আরিফ যেন ভুলে যায় ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু সেটি অসম্ভব। জোর চলবে না তার, সেটা নাফিয়া খুব ভালোভাবেই জানে। নাফিয়ার হাতটি ভালোভাবে পর্যবেক্ষণ করছেন ডাক্তার। ক্ষতস্থানের আশেপাশে নীল আভা ছড়িয়ে পড়েছে। আরিফের শার্ট অন্য হাতে খামচে ধরে বসে আছে নাফিয়া। বেশ কিছুদিন চেক করে ডাক্তার চোখ তুলে তাকালেন। নাফিয়ার ভয়ার্ত মুখ দেখে হাসলেন। বললেন, আপনি ভয় পাচ্ছেন কেন? নাফিয়া মৃদু ছটফট করে উঠল। মাথা দুদিকে দুলিয়ে না বোধক উত্তর দেয়। আরিফ তার হাত শক্ত করে চেপে ধরল। আরিফ ডাক্তারের উদ্দেশ্যে প্রশ্ন করল, সব ঠিক আছে ডক্টর? ডাক্তার সাহেব মাথা দুলিয়ে বললেন, জি ঠিক আছে। আমি ব্লাড টেস্ট দিচ্ছি, আজই করিয়ে ফেলুন। আগামীকাল রিপোর্ট নিয়ে দেখা করবেন আমার সাথে। আরিফ এক পলক ডাক্তারের মুখের দিকে তাকালো। মনে হলো তিনি সম্পূর্ণ সত্যিটা বলছেন না। কেমন যেন অদ্ভুত ভয়ের অনুভূতি হচ্ছে আরিফের মধ্যে। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে ডাক্তার সাহেব বলে ওঠেন, আগামীকাল আপনি একা আসলেই চলবে, সাথে ওনার পুরনো ট্রিটমেন্টের ফাইলটাও নিয়ে আসবেন। আরিফের ভয়টা দ্বিগুণ হলো। নাফিয়া আরিফের মুখের দিকে চেয়ে আসছে। দু চোখে প্রশ্ন, হয়তো জানতে চাইছে কেন তাকে একা আসতে বলা হলো। আরিফ নিজের মুখখানা স্বাভাবিক করে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, চলো টেস্ট করিয়ে আসি। চেম্বার থেকে বেরিয়ে নাফিয়া আরিফের শার্ট টেনে ধরল। সরাসরি প্রশ্ন করে বসল, ডাক্তার আপনাকে একা আসতে বলল কেন? কোনো সমস্যা হয়েছে? কী সমস্যা হবে বউ? সমস্যা হলে তোমাকে সাথে নিয়ে আসতে বলতাম, তোমার প্রয়োজন নেই, তাই বারণ করেছে আসতে। নাফিয়া মলিন মুখে প্রশ্ন করে, সত্যি তো? আমার ভয় করছে। সত্যি, এবার চলো টেস্ট করিয়ে আমরা এক জায়গায় যাব। কোথায়? আরিফ চোখ টিপে তারপর বলল, সারপ্রাইজ। ছোটোখাটো কোনো অসুখ হলে সবসময় বাবা তার পাশে থাকতো। ওসব টেস্ট ফেস্ট করানো নাফিয়ার পছন্দ নয়। সৌভাগ্যবশত এ মুখ হতে হয়নি বেশি একটা। কালে ভদ্রের ডাক্তারের কাছে আসা হয়েছে। আজ বাবার বদলে পাশে ভিন্ন একজন দাঁড়িয়ে আছে, তার প্রিয় মানুষ, তার স্বামী। তার মুখের দিকে চেয়ে বাবার একটি কথা মনে পড়ল। সেটি বাবা সবসময় বলতেন, যে পুরুষকে দেখে মনে হবে
সে তোমার বাবার মতো করে দায়িত্ব পালন করেছে সেই পুরুষটি সঠিক জীবনসঙ্গী হিসেবে। আরিফের চাহনি নাফিয়াকে রক্ত দেওয়ার সময় ভুলিয়ে ভালিয়ে রাখা নীরবে পর্যবেক্ষণ করল নাফিয়া। তাকে দেখতে দেখতে কখন ব্লাড নেওয়া হয়ে গেছে খেয়ালে করেনি সে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখলে কিছু হয়নি, অযথা ভয় পাচ্ছিলে তুমি। আপনি সাথে ছিলেন তাই ভয় ব্যথা কোনোটাই অনুভব করিনি। আরিফে নাফিয়ার মাথায় হাত বুলিয়ে হাসল। বেশি সময় হয়নি, আজ আরিফ অফিস থেকে দ্রুত ছুটি নিয়ে ফিরেছিল। সেই সুবাদে বিকেলের মধ্যেই ডাক্তার দেখানো আর টেস্ট করা শেষ। সন্ধ্যা নামতে অল্প কিছু সময় বাকি। আরিফ তার প্রিয় বাইক আর প্রিয় মানুষের সাথে এসে হাজির হলো সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। বাইক থেকে নেমে কোমরে হাত রেখে নাফিয়া বলল, আবারও খেতে এসেছেন তাই না? আরিফের মুখে দুষ্ট হাসি বলল, শুধু খেতে এসেছি তাই তো মনে হচ্ছে। জি না, মনে আছে তোমার আমার ফার্স্ট ডেট এখানে? ডেট? হ্যাঁ ডেট। বিয়ের পূর্বে একবার ঘুরে বেড়ানোকে ডেট বলে। নাফিয়া জবাব দিল, ডেট প্রেমিক প্রেমিকাদের হয়, আমরা তো প্রেমিক প্রেমিকা ছিলাম না। আরিফ তির্যক দৃষ্টিতে তাকে প্রশ্ন করল, ছিলাম না বুঝি? জি না, ছিলাম না। ছিলাম, আমরা প্রেমিক প্রেমিকাই ছিলাম সেদিন থেকে যেদিন তোমার নবীনবরণ অনুষ্ঠান ছিল। তুমি শাড়ি পরেছিলে, আমি তোমাকে দেখে ছটফট করতে শুরু করি, মিথ্যে কথা বলে আর জোর করে তোমাকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসি। কেন জানো? যে সময়টুকু তুমি তোমার নবীন বরণের অনুষ্ঠানে নষ্ট করতে, সে সময়টুকু আমার প্রয়োজন ছিল। খাওয়ার বাহানায় তোমাকে চুড়ি কিনে দেওয়ার প্রবল ইচ্ছে ছিল। ভাগ্য সায় দিয়েছে, শুধু চুড়ি কিনে দেয়নি, পরিয়ে দিয়েছি। হা হয়ে শুনল নাফিয়া, বিস্ময়ের চোখ সামান্য কপালে উঠে গেছে। তাহলে এসব কিছুই তার বাহানা ছিল? নাফিয়া বলল, কত বড় বাটপার আপনি! নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমাকে সেদিন নবীনবরণে যেতে দেননি। আরিফ নাফিয়ার গাল টেনে দেয়। বাইকের চাবি এক অদ্ভুত আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, স্বার্থ না বউ, ভালোবাসা উদ্ধারের জন্য। আপনি একটা চোর, বাটপার, সুযোগ সন্ধানী। সুযোগে তো নিলামি না। আরিফের কথার অর্থ বুঝতে সময় লাগলো নাফিয়ার। বুঝবার সাথে সাথে ধমকে সুরে বলল, চুপ থাকুন অসভ্য লোক, বলে একাই উদ্যানের গেটের দিকে হাঁটতে শুরু করে নাফিয়া। আরিফ দ্রুত কদমে পিছু নিল, বলল, কবে বড় হবে? সুযোগ নেওয়ার চেষ্টা করতাম তাহলে। নাফিয়া ঘাড় ঘুরিয়ে চোখ রাঙালো, বলল, মুখ ভেঙে ফেলবো আপনার, কেস খেয়ে যাবে, মানুষ জড়ো করব। করে কি বলবে? বলবো ওই যে আপনি একটা ইফটিজার, আমাকে বিরক্ত করছেন। আরিফ সশব্দে হেসে ওঠে, বলে, বিয়ের ছবি আর বিয়ের কাগজের ছবি দুটোই আছে সাথে। এই তো কয়েক মুহূর্ত আগে রেগেছিল, হুমকি ধামকি দিচ্ছিল, তেজ দেখাচ্ছিল। হুট করে বিশাল গাছতলা এসে যেন হাবভাব পরিবর্তন হয়ে গেল নাফিয়ার। নিজে থেকে আরিফের কাছে ঘেঁষে বসেছে, বলিষ্ঠ বাহু জড়িয়ে ধরে মাথা রেখেছে সেথায় আলতো করে। একটি গান আছে, সেখানে বলা হয়েছে, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, সরেজমিনে প্রমাণ পেলাম। নাফিয়া সামান্য মুখ তুলে প্রশ্ন করল, মানে? এই তো কিছুক্ষণ পূর্বে কেউ একজন আমাকে ইফটিজার বানাতে চাইছিল, সে এখন নিজে থেকে সেই ইফটিজারের কাঁধে মাথা রেখে আছে। অধিকার আছে আমার, তাই রেখেছি। এর মানে তুমি ইফটিজারের বউ? নাফিয়ার নাক মুখ কুঁচকে এলো। কি বিশ্রী শোনাচ্ছে, ইফটিজারের বউ? নাফিয়া মাথা দোলালো, না বলতে চাইল। আরিফ জবাবহীন হাসল। নাফিয়া হুট করে মাথা তোলে, আবদারে সুরে বলল, আপনার কথা শুনে ডাক্তারের কাছে এসেছি, এবার আমার কথা শুনুন। আরিফ দুষ্টুমি করে কানে গিয়ে দিল, বলল, বলো শুনছি। কাছে এসে শুনতে হবে কেন? কাছ থেকে শোনা ভালো যায় এই জন্য। নাফিয়া আরিফের কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে চুড়ি কিনে দিন। কখন আবদার করেনি নাফিয়া। বিয়ের পূর্বে আরিফ কোনো উপহার নিলেই নাকচ করেছে বারবার। বিয়ের পর মেয়েটির মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখল। আরিফের সান্নিধ্য চায়, আবদার করতেও শিখেছে, আগ্রহ দেখায় বিভিন্ন কাজে। আমার একঘেয়েমি কেটে গেছে। আগে সারাদিন একা পড়ে থাকতাম, কেউ ছিল না কথা বলার। মাঝে মধ্যে মা আর বাবার সাথে কথা বলতাম, তবে কোনো বন্ধু ছিল না। আমার দিনরাত একরকম ছিল, কোনো নতুনত্ব ছিল না। বিয়ে নিয়ে ভয় ছিল, ভাবছিলাম সব কিছু বদলে যাবে, কিভাবে কি করব। কিন্তু এখন মনে হচ্ছে
বিয়ে হয়ে ভালোই হয়েছে, আপনি না আসলে হয়তো আমার জীবনটা সাদা কালোর মধ্যেই রয়ে যেত। নিজের অপূর্ণতা ও একাকিত্ব নিয়ে বেঁচে থাকতে হতো। আরিফের মধ্যে চলতে থাকা ভাবনার জবাব অজান্তেই দিল নাফিয়া। আরিফ নিজেও চিন্তিত ছিল। নাফিয়ার বয়স কম। আরিফ বেশ তাড়াহুড়ো করে বিয়েটা করেছে। সিদ্ধান্ত সঠিক নাকি বেঠিক চিন্তা করার সময় পায়নি। তবে নাফিয়ার কথাগুলো শুনে চিন্তিত হলো। জবাবে বলে উঠল, ভালোবাসি। নাফিয়া মুচকি হাসল, জবাব দিল না। তবে মন চাইছে বলতে, সেও ভীষণ রকমের ভালোবাসে এই অসভ্য লোকটাকে, যাকে এককালে অসহ্যকর লাগত। জবাব দিতে হতো। সময় হলে দিব। সময়টা কবে হবে? সময়ের যখন সময় হবে তখন। দীর্ঘশ্বাস ফেলে আরিফ উঠে গেল চুরির দোকানে। হাঁটু মুড়ে বসল। দোকানি মহিলার বয়স ভালোই। আরিফকে আসতে দেখে মুখে হাসি ফুটেছে তার। তড়িঘড়ি করে চুরি দেখাতে দেখাতে বলল, কি রঙের চুরি লাগবো কন, অল্প দামে ছাইড়ে দিমু। আরিফ প্রশ্ন করল, অল্প দামে কেন ছাড়বেন? মহিলার মুখে আধার নেমে এলো। বলল, 2 দিন যাবত একটা চুরিও বিক্রি করতে পারি নাই। আরিফ পেছনে ঘুরে তাকায়। মহিলার কাছে চুরি তেমন নেই, খুব অল্প একটি টুকরিতে করে নিয়ে বসেছেন। আরিফ নাফিয়াকে দেখে বলল, ওই মেয়েটাকে দেখেছেন? ওটা আমার বউ, চুরি ভীষণ পছন্দ করে। মহিলাটি আগ্রহ নিয়ে তাকালো, বলল, মেলা সুন্দর বউ আপনার। আমি এই সবগুলো চুরি যদি বউকে উপহার দেই, সে নিশ্চয়ই খুশি হবে। দোকানি অবাক হলেন যেন। সবগুলো চুরি? কি বলবেন বুঝতে পারলেন না। আরিফ হেসে বলল, আমি সবগুলো নিব, বউকে খুশি করতেই হবে। লম্বা চড়া হাসি ফুটল মহিলার মুখে। সবগুলো একেবারে বিক্রি হয়ে গেলে তারও স্বস্তি। আরিফ এক এক করে সবগুলো চুরি প্যাক করে করিয়ে নিল। ন্যায্য দামের চেয়ে একটু বেশি দিল। মহিলাটি নিতে না চাইল, জোর করে দিয়েছে। এতগুলো চুরি নিয়ে নাফিয়ার দিকে তাকাতে নাফিয়া পুনরায় ধমকে ওঠে, আপনাকে এতগুলো চুরি নিতে বলেছে কে? আমার মন। উফ, আপনাকে কিছু বলাই যায় না। তোমার একার জন্য নিয়েছি নাকি? নাফিয়া সন্দেহের দৃষ্টিতে চেয়ে বলল, আর কার জন্য নিয়েছেন? অন্য আরেকটা বউ আছে বুঝি? বউ না, মা আছে। বউকে কিনে দিচ্ছি, মাকে দিব না? না দিলে টিপিক্যাল বউ শাশুড়িদের ইমোশনাল ড্রামা দেখতে হবে। মা আর আমি মোটে এমন নই। আরিফ মাথা দুলিয়ে বলল, কোনো সিউরিটি নেই বাপু, তোমাদের মেয়েদের পেট ভর্তি হিংসে। আপনার চুরি আপনি রাখুন, আমি নিব না। হয়েছে, ঢং করতে হবে না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? প্রশ্ন করার সুযোগটাও দিল না। আসছি বলে ঝড়ের গতিতে চলে গেল। কথাটি হজম করার সময়টুকু দেয়নি। যে গতিতে গিয়েছে ঠিক সেই গতিতে ফিরে এসেছে। একগুচ্ছ দোলন চাপা হাতে, ময়লা পড়া মাটিতে হাঁটু গেড়ে বসল। সবার সামনে বলল, আমার দোলন চাপার জন্য একগুচ্ছ দোলন চাপা। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলতে গিয়েও ভয়ে ভয়ে বলা হয়নি। আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, সব ট্রিটমেন্ট শেষে ডাক্তার বলেছিলেন যেন এই হাতের উপর কোনো প্রকার প্রেশার বা আঘাত না পড়ে, হিতের বিপরীত হতে পারে। ঠিক এই কারণে আমি চাইছিলাম না ডাক্তারের কাছে যেতে। এই বিষয়টা আমাকে অস্থির করে তুলছে বারবার। ডাক্তারের সামনে এসে বসেছে আরিফ। তিনি রিপোর্ট চেক করছেন। ঠিক তখনই যান্ত্রিক ফোনে এই মেসেজটি এলো। পাঠিয়েছে নাফিয়া। আরিফ গম্ভীর মুখে ফোনের স্ক্রিন অফ করল। নির্বোধ দৃষ্টি তার। হাতে থাকা রিপোর্টটি বন্ধ করে ডাক্তার আরিফের দিকে তাকালেন। নরম সুরে বলতে লাগলেন, দেখুন মিস্টার আরিফ, আপনার স্ত্রীর হাত আগে থেকে ফুললি প্যারালাইজড। সেখানে রক্ত চলাচলের গতি দুর্বল ছিল। তার মধ্যে সে ধারালো ব্লেড অথবা টিন জাতীয় কিছুর সাথে আঘাত পেয়েছে। ডাক্তারের কথাগুলো ধীরে ধীরে হৃদস্পন্দন বৃদ্ধি করতে লাগলো আরিফের। তারপরও শক্ত হয়ে বসে আছে। অস্থিরতার ছাপ মুখে ফুটতে দিল না। ঢোক গিলে প্রশ্ন করল, মূলত কি সমস্যা হয়েছে? সহজ ভাষায় বলুন ডক্টর। জি বলছি, আপনার স্ত্রীর হাতে আঘাতের ফলে গ্যাস গ্যাংগ্রিন অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, যা সাধারণ কোনো আক্রমণের চেয়ে মারাত্মক। এটি আরও মারাত্মক আকার ধারণ করেছে কারণ শুরুতেই কোনো অ্যান্টিসেপটিক ইউজ করা হয়নি। ঘণ্টাখানেক সময় আঘাত কালসে হয়ে ইনফেকশন আশেপাশে ছড়িয়ে পড়েছে। এবার আর অস্থিরতা লুকিয়ে রাখতে পারল না আরিফ। হাঁসফাঁস করতে শুরু করল। ভয়াবহতা বুঝতে পারছে না।
সে আসলে বুঝতে চাইছে না। মন দারুণভাবে আনসান শুরু করলো। আরিফ বিচলিত কণ্ঠে জানতে চাইল, ট্রিটমেন্ট কি করতে হবে বলুন, আমি সব ট্রিটমেন্ট করাতে রাজি। ওয়েল, প্রাথমিক কিছু ট্রিটমেন্ট আছে, তবে সেটি কতটা কার্যকরী হবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই মানে? আমি উপায় জানতে চাচ্ছি ডাক্তার। তাকে সেফ রাখার একটা উপায়, হাতের অর্ধেক ভাগ অপারেশন করে কেটে ফেলা দেওয়া, না হয় এটি পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। কথাটি যেন বজ্রের মতো পড়ল আরিফের মাথায়। অস্থির শটাং দেহটা নেতিয়ে পড়ল পিছনের দিকে। দুর্বল লাগতে শুরু করলো তার। কথাটি কি ঠিক শুনেছে? নিশ্চিত হতে আবার প্রশ্ন করল, নাফিয়ার হাত কেটে ফেলতে হবে? আপনি কি মাত্র এটাই বললেন? জি। সংক্রমণ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে। আপনি সিদ্ধান্ত নিন কি করবেন। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলতে শুরু করে আরিফ। বুক জ্বালা পোড়া শুরু করেছে। হাতটা নিয়ে মেয়েটির জীবনের একটি অংশ কেটেছে বড় দুর্দশায়। হতাশা কাটিয়ে উঠতে শুরু করেছিল। বসন্ত এসেছিল এক যুগ পর তার জীবনে। তবে আবহাওয়ার পরিবর্তন হলো কেন? কেন আবার জীবনে বৈরী আচরণ শুরু করেছে তার সাথে? আপনি শক্ত থাকুন দয়া করে। আপনার স্ত্রী এমনিতেই দুর্বল চিত্তের মানুষ, তাকে আপনারই সামলাতে হবে। আমি বুঝতে পারছি না ডক্টর। আমার মাত্র বিয়ে হয়েছে। আমার স্ত্রীর নতুন জীবন, নতুন সংসার পেয়ে ভীষণ খুশি। অন্ধকার একাকিত্ব কাটিয়ে উঠতে শুরু করেছিল। ডাক্তার সাহেব পানির গ্লাস এগিয়ে দিলেন, বললেন, রিল্যাক্স মিস্টার আরিফ, আপনি নিজেকে সামলান আগে আর দ্রুত সিদ্ধান্ত নিন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো তাকে সময় মতো দিবেন আর যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করিয়ে নেবেন। কদিনই বা হলো দুজনের প্রণয়ের? নতুন সম্পর্কের সবেমাত্র 5 দিন। জীবনের 10টি বছর আধারে নিমজ্জিত ছিল নাফিয়ার। নির্দোষ একাকিত্বকে সঙ্গী করে নিয়েছিল। তার চুপচাপ ব্যক্তিত্বের পেছনে যে চঞ্চল এক সত্তা আছে, সেটির ঝলক দেখা যায় প্রায়শই, তবে পুরোপুরি উন্মুক্ত হয় না। কোথাও না কোথাও নিজের অপূর্ণতার নিচে দাবিয়ে রেখেছে নিজেকে। কিভাবে জানাবে তাকে আরিফ? কিভাবে বলবে? সে ঠিক বলেছিল, তার সুখ বেশি দিন সয় না। এক বিধ্বস্ত মানব দেহে এসে হাজির হলো নাফিয়াদের বাড়ির দরজায়। আজ নিজের বাড়িতে যাওয়ার পূর্বে নাফিয়াদের বাড়িতে এসে হাজির হয়েছে আরিফ। আরিফকে দেখে ব্যস্ত হলেন রেশমা বেগম। মেয়ের জামাইয়ের খাতিরদারি করতে হবে তো নাকি? কি খাবে বলো, চা করি নাকি কফি খাবে? রেশমা বেগম প্রশ্ন করলেন। আরিফ মলিন সুরে বলল, মা, এসবের কোনো দরকার নেই। রেশমা বেগম জবাবে বললেন, তা কি করে হয়? বিয়ের পর প্রথমবার এসেছ, ভুলে যেও না এখন আমরা প্রতিবেশী নেই। তুমি এখন আমার মেয়ের জামাই আদর করবো না বুঝি? রেশমা বেগমকে খুব খুশি দেখাচ্ছে। আরিফের শরীরটা আরও ছেড়ে দিল। কিভাবে বলবে, কিভাবে জানাবে? মা, আজ না হয় থাকুক, আমি আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। বাবাকে ডেকে দিবেন প্লিজ। রেশমা বেগম বললেন, তোমার বাবা নামাজ পড়ছেন, আমি ততক্ষণে তোমার জন্য চা করি, বসো। আরিফ আর না করতে চেয়েও পারল না। ঠিক তখনই হাজির হলেন জমিলা বেগম। সোফায় আরিফের ঠিক সামনে এসে বললেন, মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছেন, কিছু বলছেন না।